আমি আসছি। বৃষ্টি রাতের অশরীরী। সনত বসু। সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো লক্ষণই নেই। সঙ্গে এলোপাথারি হাওয়া। ঘড়িতে বিকেল 4টে। এখনই দিনের আলো মুছে গিয়ে চারপাশে যেন ঘুরঘুরটি অন্ধকার নেমে এসেছে। হুগলি জেলার খানাকুল ব্লকের এই অখ্যাত গ্রামে গতকালই বেড়াতে এসেছি আমরা 4জন। আমি, আমার স্ত্রী চম্পা, আশিস ও তার স্ত্রী চামেলি। গ্রামের নাম রাউতখানা। অজ গাঁ বলতে যা বোঝায় তাই। রাস্তা নেই, বিদ্যুৎ নেই, ডাক্তার নেই, স্কুল নেই। বাইরের পৃথিবী থেকে যেন একেবারেই বিচ্ছিন্ন। বাড়ির মালিকের নাম সনাতন চক্রবর্তী। ও আশিসের দুঃসম্পর্কের ভাই হয়। বছর 40-এর শক্ত সমর্থ মানুষ। আশিস বলছিল ওর বাপ জ্যাঠাদের শৈশবেও নাকি ওই গ্রামেই কেটেছে। সনাতনরা 2 ভাই। বড় ভাই পঞ্চানন থাকে ও পশ্চিম ধারে, পূব ধারটা সনাতনের। দুজনের জমির মাঝখানে কাঠা 3 জায়গা। তার একধারে একটা জীর্ণ কালী মন্দির। মন্দিরের গা ঘেঁষে 2 বিশাল নিম গাছ, বহু কালের পুরনো। আশিস বলেছে মন্দির শুদ্ধ মাঝের এই জমিটা দেবত্ব সম্পত্তি হিসাবে আজও ঠাকুরদার নামে লেখা। কারো তা দখল করার ক্ষমতা নেই। সনাতনের মাটির দোতলা, নিচে 2 ঘর, উপরে একটা উঠোনের ঠিক মাঝখানে ঝাঁকড়া একটা তেঁতুল গাছ। বাঁদিকে বাড়ির সীমানা ঘেঁষে মস্ত বাঁশঝাড়। লম্বা বারান্দার এক প্রান্তে রান্নাঘর। এখানে কাঠকুটো জেলে রান্নার ব্যবস্থা চলছিল। কয়লা, কেরোসিন বা গ্যাসের প্রচলন তো ছিল না। সনাতনের ঘরের পেছনে ঘেঁষেই চলে গেছে উঁচু একটা মাটির বাঁধ। বাঁধের নিচেই ছোট্ট একটা নদী। গাঁয়ের লোকেরা বলে কালা নদী। সোজা মুন্ডেশ্বরীতে গিয়ে মিশেছে। বর্ষায় ডিভিসির জলে ওই ছোট্ট নদীটাই নাকি ফুলে ফেঁপে উঠে গ্রামের পর গ্রাম একবারে ভাসিয়ে দিয়ে যায়। এখানে এসেই জানতে পারি সনাতনের স্ত্রী বিয়োগ হয়েছে প্রায় মাস 2 আগে। মাত্র 32 বছর বয়সে 8 ও 5 বছরের 2 ছেলে মেয়ে রেখে চিরকালের জন্য চলে গেছে বউটা। আমরা ফিরে যাবার উদ্যোগ নিতেই সনাতন এসে জোর হাত করে বলে, এসেছেন যখন কটা দিন থেকেই যান না। সে চলে গেছে, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। সন্ধে 7টা। বাইরে বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে তুমুল ঝড়। বাঁশঝাড় থেকে তেঁতুল, নিম গাছ থেকে ডালপালার আছাড় পিছাড় শব্দ, মাঝে মধ্যে রাত পেঁচার আর্তস্বর। দোতলায় কুপির আলোয় ছেলে মেয়েকে সুর করে নামতা শেখাচ্ছে সনাতন। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5। নিচের ঘরে আমরা মাটিতে পাতা খড়ের ওপর চাটাই বিছিয়ে শুয়ে বসে হাওয়ার দাপটে হ্যারিকেনের পোলতেটা হঠাৎ হঠাৎ নিভে যাবার জোগাড়। আমার উল্টো দিকে দেয়ালে ঝোলানো একটা ফটো, কনের সাজে নববধূর। ভারী মিষ্টি আর ময়া জড়ানো মুখ। সনাতনের মৃতা স্ত্রী মনিকা। আবছা আলোয় বারে বারে ফটোর দিকে ফিরে যায় চোখ। আহা বেচারা, কতই বা বয়স, কি হয়েছিল? সনাতনের কাছে জানতে চেয়ে সদুত্তর মেলেনি। হঠাৎ সামনে কোথাও বাজ পড়ল। ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল সারা বাড়িটা। চম্পা চামেলি ধড়মড়িয়ে উঠে বসলো চাটাইয়ের উপর। কিন্তু আশিস তখনও ঘুমে বিভোর। উপর থেকে কুপি হাতে নেমে এলো সনাতন। ভয় পাবেন না, অকালের বৃষ্টি তো, তাই হাঁকডাকটা একটু বেশি। না না, ভয়ের আর কি আছে, এও তো এক বিরল অভিজ্ঞতা, আমি আশ্বস্ত করি। ঘড়িতে তখন 9টা 10। কথা বলতে বলতে চম্পা চামেলি আবার ঘুমিয়ে পড়েছে। গভীর ঘুমে আশিসের নাক ডাকছে।
একেই তো বলে বর্ষার আমেজ। আকাশে গুম গুম মেঘের ডাক, হাওয়ার দাপটে দরজার পাল্লা দুটো ফাঁক হয়ে যাচ্ছে, গায়ে এসে লাগছে জলের ছাট। বড় মুশকিলে পড়ে গেল। রাতভর এরকম চললে তো বন্যার জলে ভেসে যাবে গ্রামটা। দোতলায় সনাতনার ছেলে মেয়েদের কোনো সাড়া নেই। ওরাও কি ঘুমিয়ে পড়ে গেছে? রাত বাড়ছে, অথচ রান্নার কোনো তোড়জোড়ই নেই। আর এই দুর্যোগের ভেতর কেই বা যাবে বারান্দা বেরিয়ে রান্নাঘরে? হঠাৎ বাইরে কুকুরের ডাক, যেন একসঙ্গে ডেকে উঠল কয়েকশো কুকুর। সে কি কান ফাটানো চিৎকার! অথচ আমার পাশে কারো ঘুমই ভাঙেনি। দোতলায় অবস্থাও তাই। পরমুহূর্তেই সব স্তব্ধ, যেন পাতালপুরীর বাসিন্দা সবাই হয়ে গেছে। একটু পরেই দূর থেকে ভেসে এলো বিচিত্র এক শব্দ। শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, সর 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 সর, সঙ্গে ভগ্ন একটা মেয়েলি কণ্ঠ কার সঙ্গে যেন তর্ক করছে। ভাষা কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এই প্রলয়ের রাতে কে যাবে বাইরে? তাও পুরুষ নয়, মহিলা। ধুত, এ হয়তো আমার মনেরই ভুল। হারিকেনের পোলতেটা আরে একটু বাড়িয়ে দিলাম, তবুও আলো হলো না। তেল ফুরিয়ে আসছে বোধহয়। বাইরে আবার সেই শব্দ, এবার আরও স্পষ্ট। জল ঠেলতে ঠেলতে কে যেন উঠোন পেরিয়ে দাওয়ার নিচে এসে দাঁড়ালো। আচমকা দরজাটা নড়ে উঠল। মনে হলো বারান্দা থেকে আংটা ধরে জোরে নাড়াচ্ছে কেউ। আবার সেই ভগ্ন মেয়েলি কণ্ঠ, দরজা খোল, এই পিন্টু, দরজা খোল। পিন্টু তো সনাতনের ছেলের নাম। তাহলে নিশ্চয়ই এ বাড়ির পরিচিত কেউ। চম্পা চামেলি অঘোরে ঘুমোচ্ছে, আশিসের নাক ডাকছে। দোতলাটা একবারে নিঃসাড়। কুপিটা কখন নিভে গেছে কে জানে। ও ঘরেরটাও নিভু নিভু। ঠান্ডার মধ্যেও আমি দরদর করে ঘামছি। দরজাটা খুলে দিতে সাহস হচ্ছে না। মেয়েদের গলা তো এরকম হয় না। তাছাড়া ওই কুকুরের ডাক। আরে, রান্নাঘরে উনুনটা কে জ্বালালো? উনুনের ওপর মস্ত মাটির হাঁড়ি, তাও আবার ভাত ফুটছে। পাশে গালে হাত দিয়ে বসে একটা বউ, ঘুমটায় আবার মুখটা ঢাকা। কানে আসছে খুন্তি নাড়ার শব্দ, আর সঙ্গে তার চাপা কান্না। কিন্তু এ ঘর থেকে তো রান্নাঘরটা দেখার কথা নয়। কি করে যে দেখতে পাচ্ছি? সনাতনকে ডেকে বলবো এসব, কিন্তু মুখ দিয়ে যে স্বর ফুটছে না। আশিসকে ঠেলে তুলবো? আরে হাতটাও যে অসাড় হয়ে গেছে। হঠাৎ দড়াম করে খুলে গেল দরজাটা। সঙ্গে সঙ্গে বারান্দা থেকে উঠোনের দিকে ছুটে গেল কেউ। প্রচণ্ড ঝড় জলের মধ্যেই উঠোনের মাঝখানে দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুন, আর আগুনের ভেতর পুড়ছে এক নারী। কোনো চিৎকার নেই, ছোটাছুটি নেই। আমি থাকতে না পারে উঠে দাঁড়াই। সনাতন, সনাতন! পাগলের মতো চেঁচাতে চেঁচাতে চৌখাট পেরোতে যাব, কে যেন পেছন থেকে চুল টেনে ধরে। ঘাড় ঘোরাতেই দেখি দেয়ালে ঝোলানো ফটোর ভেতর মনিকা তার মিষ্টি মুখটা কখন পাল্টে গিয়ে একটা ভয়ঙ্কর রাক্ষসীর আদল নিয়েছে। আমি পালিয়ে যাবার মুহূর্তেই সেটি ছিটকে এসে পায়ের কাছে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। তারপর আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে জল কাদায় মাখামাখি হয়ে নদীর দিকে যাওয়ার পথেই সব জানা হয়ে গেল।
স্বামীর ওপর রাগ করে বাড়ির উঠোনেই গায়ে আগুন দিয়ে মরেছে সনাতনের বউ। গ্রামে কিছু গোপন থাকে না। আমরাও আর এক দণ্ড ও গ্রামে না থেকে তাড়াতাড়ি বাক্স প্যাটরা গুছিয়ে পালিয়ে এলাম। হ্যালো, গল্প শুনে পালিয়ে গেলেই হবে নাকি? সাবস্ক্রাইব না করলে ছাড়ছি না, বাড়ি চলে যাব কিন্তু। হ্যালো, সাবস্ক্রাইব।